আসসালামু আলাইকুম। কমার্সের শিক্ষার্থীরা যারা ম্যানেজমেন্ট দ্বিতীয় পত্র নিয়ে একটু টেনশনে আছো, যেহেতু আমাদের গ্যাপ মাত্র ১ দিন। সেক্ষেত্রে কম সময়ে আমরা কিভাবে সবচাইতে বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবো সিকিউতে, সেই সাজেশনটা আমি তোমাদেরকে দিচ্ছি। দেখো, ম্যানেজমেন্ট দ্বিতীয় পত্রে আমরা সবাই জানি আমাদের ১০ টা অধ্যায় আছে। তবে আমাদের সৃজনশীল প্রশ্ন আসবে ১১ টা। সেই ১১ টা প্রশ্ন আসা মানে প্রায় প্রত্যেকটা অধ্যায় থেকে আমাদের একটা করে প্রশ্ন আসবে। সো আমাদের সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করতে হবে যেকোনো ৭ টা। যার জন্য আমি একটা এক্সক্লুসিভ সাজেশন দিব কিভাবে তোমরা কম অধ্যায়গুলা পড়ে সবচাইতে সহজ অধ্যায়গুলা অ্যান্সার করে এসে সৃজনশীলের ৭০-এ 65+ নাম্বার তুলতে পারো। দেখো, আমরা যদি একটু চিন্তা করি আমাদের যে অধ্যায়গুলো আমরা সবাই জানি যে ম্যানেজমেন্ট সেকেন্ড পেপারে আমাদের টোটাল ১০টা অধ্যায় আছে। সো এই ১০টা অধ্যায় যে আছে এই অধ্যায়ের মধ্যে আমাদের সহজ কিছু অধ্যায় আছে। যেমন আমি যদি তোমাদেরকে একটু হিসাব করে দেখাই, আমাদের ১ থেকে ৭ এই অধ্যায়গুলো মোটামুটি সহজই বলা যায়। ইভেন ১০ নাম্বার অধ্যায়টাও আমার কাছে, নিয়ন্ত্রণ যে অধ্যায়টা, এটাও আমার কাছে একটু সহজ মনে হয়। তার মানে ১ থেকে ৭ তুমি যদি পড়ো, এখানে ৭টা সৃজনশীল প্রশ্ন তুমি কমন পেয়ে যাবা। আবার রিস্ক নিতে না চাইলে তুমি ১ থেকে ৭ এর সাথে ১০ পড়তে পারো নিয়ন্ত্রণ। কারণ ৮ এবং ৯ টা অধ্যায় তোমাদের জন্য একটু জটিল মনে হতেই পারে। তো সেক্ষেত্রে আমি সাজেশন করবো ১ থেকে ৭ আর ১০ এই ৮টা অধ্যায় পড়ে যাও, অথবা যে কোনো ৭টা অধ্যায় পড়ে যাও এখান থেকে তোমার ইচ্ছে মতো। তাহলে তুমি সৃজনশীলে খুব সহজে ভালো করতে পারবা। এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া আমি তো এই ৮টা অধ্যায় পড়ে যাব, কিন্তু এই ৮টা অধ্যায় পড়ে গেলেও এই ৮টা অধ্যায়ে আমি কি কি প্রশ্ন পড়বো, এই ৮টা অধ্যায় কি আমি সম্পূর্ণ পড়তে হবে? না, সৃজনশীলে ভালো করার জন্য এই ৮টা অধ্যায়ে তুমি কিভাবে ভালো প্রিপারেশন নিতে পারবা সেই সাজেশনটা আমি তোমাদেরকে দিচ্ছি। দেখো, এই ৮টা অধ্যায় যদি আমরা একটু থিঙ্কিং করি, আমরা আগেই বলেছি ১ থেকে ৭, এটার সাথে আমি ৭, ১০ অধ্যায়টা পড়লেই আমি ৭টা থেকে ৮টা সৃজনশীল কমন পেয়ে যাব। এখন এই অধ্যায়টা পড়ার জন্য আমি যেটা করব, দেখো আমরা যদি একটু থিঙ্কিং করি, আমাদের সাজেশনটার দিকে খেয়াল করি, আমাদের অধ্যায়গুলো তো আমরা সবাই চিনি। সো অধ্যায়গুলো যেহেতু আমরা চিনি, আমাদের তেমন কোনো প্রবলেম নাই। আমরা একটু জাস্ট আমি জিনিসগুলো দেখাচ্ছি। দেখো, আমাদের এই যে অধ্যায়গুলা, এই অধ্যায়গুলোর মধ্যে প্রথম অধ্যায় হচ্ছে ব্যবস্থাপনার ধারণা। এই অধ্যায়ের জন্য আমি জাস্ট যা যা বলবো সেটাই করবা। আর এই ক্লাস শেষে যদি এই পিডিএফটা পেতে চাও তাহলে অবশ্যই আমাদের ক্লাসের নিচে কমেন্ট করবা, অর্থাৎ ফেসবুক অথবা ইউটিউব যেখানে ভিডিওটা দেখো, যে যেখানে দেখো সেখানে কমেন্ট করলে পিডিএফটা তোমাদেরকে আমরা দিয়ে দিব। ওকে, যেমন ক এবং খ এর জন্য আমরা কি কি পড়বো, বেশি কিছু পড়ার দরকার না, আমার সাজেশনে জাস্ট লেখা আছে। আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ব্যবস্থাপনার সার্বজনীনতা এবং ব্যবস্থাপনার 6M, যেটাকে আমরা ওই যে ম্যান মেথড, মানি, মেশিন, মার্কেট, এই যে ম্যাটেরিয়ালস, এই 6টা এম। এরপরে আমরা ঘ এবং ঘ, অর্থাৎ আমাদের প্রায়োগিক এবং উচ্চতার দক্ষতা, অর্থাৎ ৩ এবং ৪ নাম্বারের জন্য যে প্রশ্নটা আসে সেটার জন্য আমি জাস্ট কি করেছি, ব্যবস্থাপনার চক্রটা পড়বো, এটাই কার্যাবলী, যেটাই চক্র সেটাই কার্যাবলী। আর ব্যবস্থাপনার স্তর হচ্ছে উচ্চ স্তর, মধ্য স্তর, নিম্ন স্তর, এই যে স্তরগুলা, জাস্ট দেখো এই দুইটাকে আমি হাইলাইট করেছি, মানে এই দুইটাই তুমি পড়বা। পাশাপাশি তোমার যদি ইচ্ছে হয় তাহলে তুমি গুরুত্বটা দেখে যাইতে পারো। একেবারে বাংলাদেশের সবচাইতে শর্ট সাজেশনটা আমি দিচ্ছি, মানে এই সাজেশনটা পড়ে গেলে তুমি সিকিউতে ভালো করতে পারবা। আর এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমি সিকিউ ক্লাসে সলভ করাই দিব। তো যাদের একেবারে বেসিকই সমস্যা তারা আমার সিকিউ ক্লাসে করলেই এগুলা সলভ পেয়ে যাবা, কারণ আমি যে সৃজনশীল প্রশ্নগুলো সলভ করাবো সেখানে এই জিনিসগুলো চলে আসবে। এরপরে দেখো দ্বিতীয় অধ্যায় ব্যবস্থাপনার নীতি। নীতি থেকে আমরা জাস্ট কি করবো, আমরা এই যে ব্যবস্থাপনার যে হেনরি পুয়েলের 14টা নীতি আছে সেই নীতিগুলো পড়ে নেব অবশ্যই। তবে সেই নীতিগুলোর মধ্য থেকে আমাদের গুরুত্বপূর্ণ নীতি কোনগুলা, যেমন কার্য বিভাজনের নীতি, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, পারিশ্রমিকের নীতি, শৃঙ্খলার নীতি, একতাই বল। এই যে 4টা নীতি দিয়েছি, এই 4টা নীতিকে অনেক বেশি গুরুত্ব দেব, তাহলে আমরা কিন্তু ভালো করতে পারবো। পাশাপাশি যদি একটু খেয়াল করি, একজন আদর্শ ব্যবস্থাপকের বৈশিষ্ট্য বা গুণাবলী, এই দেখো আমি ফুল অধ্যায় থেকে জাস্ট তোমাদেরকে একটা দুইটা সিকিউ দিচ্ছি, এটা কিন্তু অনেক দুঃসাহসের বিষয়, তারপরেও আমি দিচ্ছি। ভাইয়া এগুলা ফলো করে যাও, তুমি 100% না হলেও আমি এতটুকু আশাবাদী 90% প্লাস কমন পাবা। এখন আসো, এরপর দেখো পরিকল্পনা প্রণয়ন এবং সিদ্ধান্ত গ্রহণ, অর্থাৎ তৃতীয় অধ্যায় যদি আমরা একটু চিন্তা করি, তৃতীয় অধ্যায় কি আছে দেখো ভাইয়া, তৃতীয় অধ্যায়টা একটু যদি আমরা দেখি, তৃতীয় অধ্যায়ে আমাদের যে জিনিসটা আছে, আমাদের এই যে পরিকল্পনার প্রকারভেদ, হ্যাঁ, এই পরিকল্পনার প্রকারভেদ আমাদের গ এবং ঘ এর জন্য খুব গুরুত্বপূর্ণ। তবে এখানে আমাদের প্রকৃতিভেদে যেটা, সেই প্রকারভেদটা পড়বো। আর এইদিকে ক খ এর জন্য আমরা এই যে মিশন পড়তে পারি, ভীষণ পড়তে পারি, স্থায়ী পরিকল্পনা, একাত্ম পরিকল্পনা, কৌশলগত পরিকল্পনা খুব গুরুত্বপূর্ণ। এই যে এই জিনিসগুলো আমরা জাস্ট দেখে যাব, আমি এখান থেকেও শর্ট করে দিচ্ছি। আবার
চতুর্থ অধ্যায় সংগঠিতকরণ, যেটাকে আমরা সংগঠন বলি। এখানে আমরা জাস্ট সংগঠনের প্রকারভেদটা পড়ে যাব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সরলরৈখিক সংগঠন, হ্যাঁ, কার্যভিত্তিক সংগঠন। আমরা সংগঠনের প্রকারভেদ 5টা প্রকারভেদ জানি, সেগুলো জাস্ট একটু দেখে যাব। আর মোটামুটি তেমন কিছু দেখা লাগবে না। দেখো আমি কত শর্ট করে দিচ্ছি তোমাদের জন্য। এবার আমরা যদি পঞ্চম অধ্যায়ে চলে যাই, কর্মী সংস্থান। ভাইয়া কর্মী সংস্থান আমরা সবাই জানি, এটাও গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং খুবই সহজ। এখানে আমরা জাস্ট পদোন্নতির ভিত্তি 100% ইম্পর্টেন্ট এবং প্রশিক্ষণের পদ্ধতিটা, কাজের মাধ্যমে যে প্রশিক্ষণ আমরা দিই সেই পদ্ধতিটা, আরেকটা কর্মী সংযোগের উৎস। এই 3টা প্রশ্ন পড়লে এখান থেকে একটা সিকিউ তুমি কমন পাবেই 100% ইনশাল্লাহ। এরপরে আমি ক এবং খ এর জন্য অল্প কিছু, যেমন পদোন্নতি কি, প্রশিক্ষণ কি, হ্যাঁ, কর্মী নির্বাচন কি, কর্মী সংগ্রহ কি, কর্মী সংস্থান কি, হ্যাঁ, এই জিনিসগুলো জাস্ট পদাবর্তন কি, এই জিনিসগুলো জাস্ট একবার করে দেখে যাবো, ইনশাল্লাহ কমন চলে আসবে। ষষ্ঠ অধ্যায় যেমন নেতৃত্ব, নেতৃত্বের জন্য আমি কি পড়বো ভাইয়া? নেতৃত্বের জন্য আমি ক এবং খ এর জন্য নেতৃত্বের বেসিক বিষয়গুলো পড়বো, অর্থাৎ এই যে পরামর্শমূলক নির্দেশনা, গণতান্ত্রিক বা স্বৈরতান্ত্রিক নেতৃত্ব, এগুলো আমরা নেতৃত্বের প্রকারভেদের মধ্যেই পেয়ে যাব, আলাদাভাবে পড়া লাগবে না। নির্দেশনা প্রশাসনের নেতৃবৃন্দ আর পরামর্শমূলক নির্দেশনার গুরুত্ব, এটা খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ নেতৃত্বের প্রকারভেদ এবং পরামর্শমূলক নির্দেশনার গুরুত্ব। সো দেখো খুব সহজ করে একেবারে সবচাইতে শর্ট ওয়েতে কিভাবে তুমি সিকিউতে ভালো করতে পারবা, আমি কিন্তু সেটাই তোমাদেরকে দিয়ে দিচ্ছি, সেই টিপসটা। এখন আসো, এবার আমাদের পরবর্তী যে অধ্যায়টা আছে প্রেষণা। প্রেষণার জন্য আমরা কি বলবো? প্রেষণার জন্য আমরা জাস্ট প্রেষণা ও মনোবলের সম্পর্কটা বলবো। এখান থেকে আমাদের প্রশ্ন আসে। আর আর্থিক ও অনার্থিক প্রেষণাটা দেখবো একটু ভালোভাবে। আর প্রেষণা দানের বিভিন্ন উপায় এবং 2টা তত্ত্ব, একটা হচ্ছে হাসবার্গের দ্বি উপাদান তত্ত্ব, আর একটা হচ্ছে মাসলোর চাহিদা সোপান তত্ত্ব। আমরা জানি মাসলোর চাহিদা সোপান তত্ত্বের যে ধাপগুলা আর হাসবার্গের দ্বি উপাদান তত্ত্ব, এই 2টা তত্ত্বকে একটু বেশি গুরুত্ব দিব। ইনশাল্লাহ আমরা এখান থেকে কমন পেয়ে যাব আশা করছি। এরপরে আমরা যোগাযোগ, এই অধ্যায়টা আমার কাছে মনে হয় অনেক স্টুডেন্ট করতে চায় না, কারণ এই অধ্যায়টা তুলনামূলকভাবে তাদের কাছে একটু কঠিন মনে হয়। সো এই অষ্টম অধ্যায়টা চাইলে অনেকে স্কিপ করতে পারো এবং নবম অধ্যায়টাও চাইলে স্কিপ করতে পারবো। আমি এই 2টা অধ্যায় তোমাদেরকে বাদ দিতে বলবো যদি তোমাদের কাছে কঠিন মনে হয়। সো এই অধ্যায় যদি যারা পড়াশোনা করবা, তারা কি পড়বা? পলাবর্তন, নিম্ন বা ঊর্ধ্বগামী বা উলম্ব যোগাযোগ, গণযোগাযোগ, এই জিনিসগুলা। আর এখানে আমাদের লিখিত যোগাযোগের গুরুত্বটা, এটা পড়বা। ভিডিও কনফারেন্সিং বা টেলিকনফারেন্সিং এর গুরুত্ব বা ইমেইলের সুবিধা, ইন্টারনেট বা ইমেইলের সুবিধা, এগুলো জাস্ট একটু দেখে যাবা। আর সমন্বয় সাধনের মধ্যে আমাদের সমন্বয় নীতিগুলা, সমন্বয় সাধন, সমন্বয়ের পূর্ব শর্ত, এরপর হচ্ছে সমন্বয়ের ভারসাম্য নীতি। ওকে, আর সমন্বয়ের নীতি সমূহ জাস্ট একটু ভালো করে পড়ে গেলেই আমরা পারবো। আর সর্বশেষ অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এখান থেকে প্রশ্ন আসবে। এখানে আমরা সবচাইতে যেটা নিয়ন্ত্রণের ধাপ, খুবই গুরুত্বপূর্ণ, নিয়ন্ত্রণের ধাপ বা পদক্ষেপগুলা এবং নিয়ন্ত্রণের পদ্ধতি বা কৌশল, এই 2টা জিনিস। আর ক বা খ এর জন্য আমরা বলবো নিয়ন্ত্রণের ভিত্তি, বাজেট বা বাজেটের নিয়ন্ত্রণ, পার্ট বা জ্ঞান চার্ট, এই জিনিসগুলা, অথবা নিয়ন্ত্রণকে পরিকল্পনার ভিত্তি বলা হয় কেন। এই যে সাজেশনটা দিয়েছি, দেখো এখানে আমি কয়টা প্রশ্ন তোমাদেরকে পড়তে বলেছি। মানে আমি যেই দুঃসাহসটা দেখাচ্ছি তোমাদেরকে ভালো করানোর জন্য, এটা অনেকে দেখাবে না, কারণ অনেক অনেক ডিটেলস দিবে। আমি খুব শর্টে আমার শর্ট সাজেশনটাকেও আরো 50% শর্ট করে দিয়েছি, যে এখান থেকে তোমরা কি কি বলবা। এরপরেও যদি তোমরা পরীক্ষায় ভালো না করতে পারো, তাহলে সেটা দুঃখজনক বিষয় হবে। আমি যা যা বলেছি সেগুলো 100% পড়ে যাবা। এর বাইরে যদি তোমার সুযোগ থাকে, তুমি অবশ্যই বাকি জিনিসগুলো পড়বা। আমার সিকিউ ক্লাস যখন আসবে, আমি বলবো যে এই বিষয়গুলো মাথায় রেখে, আমি সিকিউতে কিন্তু বেসিক অত পড়াবো না। আমি অঙ্ক করানোর সময়, আমি থিওরি পড়ানোর সময় বেসিকটা একটু আলোচনা করে দিব। আমার এমসিকিউ ক্লাস করবা, পাশাপাশি এই সাজেশনটা ফলো করবা। এরপরে সিকিউ ক্লাসটা করার পরে ইনশাল্লাহ তুমি ভালো একটা পরীক্ষা দিতে পারবা, এতটুকু আমি বিশ্বাস করি। তো সবাই দোয়া করবো আমার জন্য। আর আমি একটা রিকোয়েস্ট করবো, আমাদের কিন্তু 27-28 ব্যাচের ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে। সো তোমাদের যদি ছোট ভাই বোন থাকে, মনে যদি হয় যে ভাইয়ার কাছে গেলে বা ভাইয়াদের সাথে থাকলে ইনশাল্লাহ আমরা কমার্সের সাবজেক্টগুলো ভালো করতে পারবো, সেক্ষেত্রে আমাদের কমার্সের কোর্সে তোমরা তাদেরকে একটু এনরোল করতে বলবা। আর সবাই আমার জন্য দোয়া করবা। তোমাদের জন্য অনেক শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।